অনুসন্ধানে জানা যায়, নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ম্যাসাকার সংঘটিত হয়। আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল শামস। পিলখানায় যখন বিডিআর গণহত্যা চলে, 17 ইস্ট বেঙ্গলের 2IC হিসাবে ছিল এই মেজর ওয়াকার, সেখানে যথাসময় পৌঁছেছিলেন। কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীর ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করে নাই। কেন করে নাই? তারে জিজ্ঞেস করেন, তারে জবাব দিতে বলেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিডিআর সদর দপ্তর রাজধানীর পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিলে বিডিআর এর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন 44 রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী। তিনি কর্নেল শামস নামে পরিচিত, বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। পিলখানার দুদিনের হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িত অন্যতম সন্দেহভাজন এই কর্মকর্তা ওই দিন বিডিআর এর অস্ত্রাগারে দায়িত্বে ছিলেন। বিদ্রোহের জন্য এর আগে যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। নৃশংস হত্যাকাণ্ড তার ব্যাটালিয়নই মুখ্য ভূমিকা পালন করেছে। 25 ফেব্রুয়ারি বিডিআর দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 44 ব্যাটালিয়নের সদস্য সিপাহী মঈন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআর এর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শাকিলের মাথায় তা করেছিলেন। একজন অফিসার তাকে নিরস্ত্র করেন। মঈনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিডিআর ডিজি তখন কর্নেল শামসকে লক্ষ্য করে বলেছিলেন, শামস, এই অস্ত্র তোমার ব্যাটালিয়নের। আমার দেশ অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে জানা যায়, নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ম্যাসাকার সংঘটিত হয়। আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল শামস। পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করেছেন। আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের সঙ্গেও তার যোগাযোগ ছিল এবং 44 ব্যাটালিয়নের আস্থাভাজন বিডিআর সদস্যদের তিনি তাদের সঙ্গে বৈঠক করান। কর্নেল শামসের দেওয়া তথ্যের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর পিলখানায় তার পরবর্তী কর্মসূচি বাতিল করেন। তৎকালীন প্রধানমন্ত্রী এর আগে 24 ফেব্রুয়ারি পিলখানায় রাইফেলস সপ্তাহ উদ্বোধন করেন। উল্লেখ্য, 2009 সালে চাঞ্চল্যকর বিডিআর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষকদের দেয়া তথ্য মতে 111 ছিল এই ষড়যন্ত্রের প্রথম ধাপ। শেখ হাসিনা ও প্রতিবেশী ভারতের যৌথ ষড়যন্ত্রে এই ঘটনাগুলো ঘটে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর প্রকাশ্য ভূমিকায় এর প্রমাণ। প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বইয়েও 111 এবং শেখ হাসিনার ক্ষমতায় আসা নিয়ে লিখেছেন। অতীতে দেখা গেছে এই ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের পথে সব সময় প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর। তারা নানা পদক্ষেপ নিয়ে ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে। এজন্য ভারতের পক্ষ থেকে পরিকল্পিতভাবেই সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল বাহিনী করে রাখার জন্য ষড়যন্ত্র করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের আগে ডানপন্থী দেশপ্রেমিক চৌকস অফিসারদের বিডিআর এ বদলি করে জড়ো করা হয়। এরপর পরিকল্পিত ওই ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হত্যা করা হয়। বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, যারা ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত চৌকস অফিসার। এমন হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন। বিডিআর হত্যাকাণ্ডের পর সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে জাতীয় যে তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির রিপোর্টেও এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন হিসেবে কর্নেল শামসের নাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় অধিনায়ক কর্নেল শামস সহ 44 রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের ভূমিকা সন্দেহজনক। ঘটনার সূচনা লগ্নে সরাসরি নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী বিডিআর এর ডিএডি, জেসিও ও সৈনিকদের ইউনিট ভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা যায় তাদের অনেকেই 44 রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। তদন্তের বিভিন্ন পর্যায়ে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয় যে ঘটনার আগে 44 রাইফেলসের মাঠে ও সৈনিক লাইনে বিদ্রোহীরা একাধিক সভা করেছেন। বিদ্রোহের সংশ্লিষ্ট কিছু বেসামরিক ব্যক্তি, যেমন বিডিআর এর সাবেক সদস্য তোরাব আলী ও তার ছেলে লেদার লিটন, বিদ্রোহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও ষড়যন্ত্রমূলক সভা করেছেন। একইভাবে বিডিআর জওয়ানদের সঙ্গে ষড়যন্ত্রমূলক অনেক সভা করেছেন শেখ সেলিম ও তাপস।
22 ফেব্রুয়ারি তাপসের সঙ্গে বিদ্রোহীরা দেখা করার পর তাপস সুস্পষ্টভাবে বলে দেন, পরিকল্পনা অনুযায়ী খতম করে দাও। তদন্ত কমিটির রিপোর্টে এও বলা হয় 44 রাইফেলস ব্যাটালিয়নের মাধ্যমে 21 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করা হয়। 25 ফেব্রুয়ারি সকাল 8:30টায় দরবার শুরুর আগেই 44 রাইফেলসের বিদ্রোহীরা সেন্ট্রাল কোয়ার্টার গার্ড দখল করে নেন। দরবার হলের মঞ্চে ডিজির দিকে যে অস্ত্র প্রথম তাক করা হয় তাও 44 রাইফেলস ব্যাটালিয়ন ছিল। বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে মোবাইলে কথা বলার সময় 44 রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে বলে উল্লেখ করেন। তদন্ত রিপোর্টে আরও উল্লেখ করা হয় 24 ফেব্রুয়ারি 2009 তৎকালীন প্রধানমন্ত্রীর পিলখানায় আসা উপলক্ষে চিফ সিকিউরিটি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসকে। দরবারের নিরাপত্তা সহ সব প্রশাসনিক আয়োজনের দায়িত্বও ছিল তার। বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর দেখা যায় 44 রাইফেলস ব্যাটালিয়নের মোট 4 জন কর্মকর্তার মধ্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস সহ সবাই প্রাণে বেঁচে যান এবং তারা বিপদগামী বিডিআর জওয়ানদের বাসায় ছিলেন। ফলে এটাও প্রতীয়মান হয় যে ঘটনার সঙ্গে কর্নেল শামস এবং ব্যাটালিয়নের সংশ্লিষ্টতা রয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায় 2009 সালে 5 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল শামসকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে বদলি করা হলেও 24 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় বিডিআর সপ্তাহের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পিলখানায় রেখে দেওয়া হয়। বিডিআর সপ্তাহের পর তাকে এসএসএফ এ যোগদানের নির্দেশ জারি করা হয়। আস্থাভাজন হিসেবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর স্বার্থেই তাকে পিলখানায় রাখা হয়। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর হত্যা মামলার আসামি আদালতের বিশেষ এজলাসে 19 অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল শামসকে ডাকা হয়। সূত্র জানায় এটা ছিল আইওয়াশ মাত্র। আদালতে তিনি এসেছেন এটা আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্যই তাকে আনা হয়। আদালতে তিনি তার জবানবন্দি রেকর্ড করান। তাকে আইনজীবীদের পক্ষ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা দেখিয়ে যেসব প্রশ্ন করা হয় তার সবই তিনি শুধু বলেন সত্য নয়। তাকে প্রশ্ন করা হয়েছিল হত্যাকাণ্ড ও বিদ্রোহ সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। বিদ্রোহীদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি প্রধানমন্ত্রীকে তার পক্ষ থেকে অবহিত করার পর তিনি পরবর্তী কর্মসূচি বাতিল করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্নেল শামসকে এই ঘটনায় তদন্ত কমিটিতে আসা বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও জড়াতে দেননি। তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত কমিটির রিপোর্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা এবং কর্নেল শামস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হয়। শেখ হাসিনা উপরন্তু কর্নেল শামসকে একের পর এক পদোন্নতি দিয়েছেন। এসএসএফ থেকে তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসআই এর পরিচালক এবং পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক হিসেবে মিলিটারি অ্যাটাচে করা হয়। 2019 সালের 2 আগস্ট তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। অনুসন্ধানে আরো জানা যায় চট্টগ্রাম সেনাবাহিনীর মেজর থাকা অবস্থাতেই শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মধ্যে 1-to-1 কথাও হয়। কর্নেল শামস চট্টগ্রামে 1996 সালে ডিজিএফআই এর প্রধান কোঅর্ডিনেটর অফিসার ছিলেন। স্পেশাল অপারেশনের দায়িত্ব ছিল তার। একসময় চট্টগ্রামের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীর। তিনি শেখ হাসিনার অনেক কথাই শুনতেন না। ফলে শেখ হাসিনা মেয়র মহিউদ্দিনের প্রতি অখুশি ছিলেন। তাই তিনি মেয়র মহিউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে চট্টগ্রামে তার বিরুদ্ধে আজম নাসিরকে তৈরি করেন। অনুসন্ধানে জানা গেছে আজম নাসির ছিলেন চট্টগ্রাম আন্ডারওয়ার্ল্ডের ডন। শেখ হাসিনা তাকে ক্রিকেট বোর্ডে আনার মাধ্যমে রাজনীতিতে একটা অবস্থান তৈরি করে দেন। তিনি মেজর শামস এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে দায়িত্ব দেন চট্টগ্রামের রাজনীতিতে আজম নাসিরকে প্রতিষ্ঠিত করতে। ইকবাল করিম ভুঁইয়া তখন চট্টগ্রামে ছিলেন। ফলে তারাই তাকে আন্ডারগ্রাউন্ডের ডন থেকে রাজনীতির ডনে পরিণত করেন। ওই সময় চট্টগ্রাম পুলিশের কর্মকর্তা বর্তমানে পলাতক মনিরুল ইসলাম ও বনোজ কুমার মজুমদার সিএমপিতে ছিলেন। সেনাবাহিনী ও পুলিশের এই আওয়ামী গ্যাং সদস্যদের সহায়তায় আজম নাসির মহিউদ্দিন চৌধুরীকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার অবস্থানকে সুদৃঢ় রাখেন। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন এই কর্নেল শামস। তার সম্পর্কে অনুসন্ধান করে আরো জানা গেছে তিনি ক্যাডেট কলেজ নয় সাধারণ কলেজ থেকে পড়াশোনা করে সেনাবাহিনীতে যোগদান করেন। কলেজে থাকার সময় তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। ফলে সেনাবাহিনীতে আওয়ামী বলয় তৈরি করেন। শেয়ালের মতো অত্যন্ত ধূর্ত প্রকৃতির অফিসার কর্নেল শামস। ছাত্রলীগের রাজনীতি করার কারণে সৈনিকদের মোটিভেশন করার ক্ষেত্রেও তার দক্ষতা ছিল। বিডিআর এর সেন্ট্রাল কমান্ড অ্যান্ড ট্রেনিং সেন্টার রয়েছে বান্দরবানের বাইতুল ইজ্জত নামে। সেখানে বিডিআর সৈনিকদের ট্রেনিংও করিয়েছেন তিনি। পিলখানায় বিডিআর এর সদস্যদের সঙ্গে তার কানেক্টিভিটি গড়ে ওঠে। এটাই তিনি কাজে লাগিয়েছেন। সূত্র জানায় ষড়যন্ত্র বাস্তবায়নে তিনি প্রথমে 44 রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের মোটিভেট করেন। তাদের মাধ্যমে অন্যদেরও এই কাজে নিয়োজিত করেন। তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্ব ও বাইরের লোকদের সঙ্গে যোগাযোগের যোগসূত্র তিনি তৈরি করে দেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন 25 ফেব্রুয়ারি তিনি অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন। বিডিআর সপ্তাহ ও দরবার চলাকালে সিপাহী, জওয়ান ও অফিসারদের সঙ্গে অস্ত্র থাকলেও গোলাবারুদ থাকে না।
ওই দিন সকালে তিনি অস্ত্রাগার থেকে প্রথমে 44 ব্যাটালিয়নের সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ সহজে নিতে দেন এবং পরে অন্যদের সরবরাহ করেন। আদালতে এসব বিষয় অস্বীকার করলেও সংশ্লিষ্ট সূত্র জানায় ওই দিন তিনি অস্ত্রাগার থেকে যেন সহজে অস্ত্র ও গোলাবারুদ বিপদগামীরা নিতে পারেন সে সুযোগ করে দিয়েছিলেন। বিদ্রোহীরা যদি জোরপূর্বক অস্ত্র নিত তাহলে তাকে গুলি করে হত্যা করে অস্ত্রাগার লুট করতে হতো, কিন্তু সেদিন এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের বাধা না দিয়ে তিনি অস্ত্রাগার থেকে সহজে অস্ত্র নেয়ার ব্যবস্থা করে দেন। আমাদের চট্টগ্রাম ব্যুরো চিফ সোহা কুমার বিশ্বাস ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল আলম চৌধুরী, যিনি কর্নেল শামস নামে পরিচিত, তার গ্রামের বাড়ি মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের আবুরহাট গ্রামে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তিনি ওই গ্রামে আবু ভুইয়া বাড়ির বাসিন্দা। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 2018 সাল থেকে চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে প্রচারে নামেন, কিন্তু দুবারই শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেননি। এ বিষয়ে চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় তার সাক্ষাৎকার। পিলখানায় যখন বিডিআর এ গণহত্যা চলে, 17 ইস্ট বেঙ্গলের 2IC হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে যথাসময় পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীর ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করে নাই। কেন করে নাই? তারে জিজ্ঞেস করেন, তারে জবাব দিতে বলেন। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানেন। আমি মিছা কথা বানায় বানায় বলি না। কেন বিডিআর এ অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি? তখন বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ দুঃশাসন আমলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছে। কি কি? যেমন ধরেন 46 ব্রিগেডের কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি, পিএসও এএফডি, এরকম সবগুলো পদে দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছে। শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস্ট শেখদের শাসনের অবসানের পর এখনো শপথে বহাল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন। জেনারেল ওয়াকার যখন পিএসও এএফডি পদে দায়িত্ব পালন করে তিনি তার বেয়াই, কুখ্যাত খুনি এবং লুটেরা জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কলে মিলেমিশে করছেন। এর একটা লেনদেনও দুর্নীতিমুক্ত ছিল না, যা দিয়ে সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায়। জেনারেল ওয়াকার যখন পিএসও এএফডি পদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন করে ইন্ডিয়ার সাথে চুক্তি করেছেন। তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে এই একটা ঘটনায় অনেক কিছু বইলা দেয়। এইটা তো স্বামী নিজেই প্রকাশ করেছিল, তাই না? স্বামীর কাছেই শুনেন কে দায়িত্ব ছিল এটার। জেনারেল ওয়াকার সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণবিদ্রোহের সময় সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাইছে এবং নানান নির্যাতন করছে। তেমন ভয়াবহ অঘটন ঘটায় দেশের শীর্ষ সেনা কমান্ড দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে গেছে। স্বদেশবাসীর বুকে গুলি চালানোর মতো বড় বড় সিদ্ধান্তের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈন্যরা চলে না যাওয়া পর্যন্ত এই আদেশ কিন্তু বদলায় নাই। সুতরাং 5ই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাত এড়াইতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আজ তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং প্রতারণাপূর্ণ। আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে। শুধু গুলি না, গুলি চালায় হত্যা করার ভিডিও আছে। কোন সেনা অফিসারের শাস্তি হয়েছে? হয় নাই। তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে ওন করছে। 20 জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলেন্স ড্রোন উড়ায় পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হইতেছে। আমরা এটা ফলো করছি। আর পুলিশ পাখির মতো ওই জায়গায় যায় গুলি কইরা মারছে আমাদের ছেলেদের। পুলিশ হামলা করছে সেই জায়গায় কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগে আছে। এইবার আসেন দেখি সেনাবাহিনী কিভাবে আন্দোলনে যুক্ত হইল। এটা নিয়ে অনেকের ধোঁয়াশা আছে, এটা পরিষ্কার করে খুলে বলে দিই কিভাবে সেনাবাহিনী আন্দোলনে যুক্ত হইল। সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান বয়োবৃদ্ধ জেনারেল নুরুদ্দিন এবং সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় জেনারেল ইকবাল করিম ভুইয়া 30 থেকে 35 জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলকে সঙ্গ নিয়ে 4 আগস্ট দুপুরে সৈনিকদের প্রতি নিরস্ত্র জনগণের উপরে গুলি করার আহ্বান জানায় সংবাদ সম্মেলন করার পর সেই খবর দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়ায় পড়ে। মুহূর্তে পুরা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে থাকে। আসলে সেই রাতেই গণ অভ্যুত্থানের সাফল্য এবং খুনি হাসিনার করুণ পরিণতি নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট হয়ে যায়। এই ঘটনার স্ফুলিঙ্গ ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা। আপনাদের মনে আছে না? সারা দেশ জানা যায় এই সাবেক সেনাপ্রধান আমাদের লড়াইয়ের সহযাত্রী। বুকের সাহস দ্বিগুণ বাইরে যায় একজন মানুষের ফেসবুক প্রোফাইল লাল করা দেখে। সাথে সাথে পরিস্থিতি পাল্টে যায়। ভয় ভেঙা বর্তমান আর সাবেক সেনা অফিসাররা, বিশেষ করে জুনিয়র সেনা অফিসাররা তাদের প্রতীক লাল করতে থাকেন। কারফিউ ভেঙা ডিওএইচএস সাবেক সেনা অফিসাররা পরিবার নিয়ে রাজপথে নেমে আসে।
কোন সাবেক সরকারি কর্মচারী রাজপথে নেমে আসে নাই সাবেক সেনা অফিসাররা ছাড়া। এই ডিওএসএস জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তার ঘনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত জেনারেলের উদ্যোগে 4ই আগস্ট যে সংবাদ সম্মেলন হয়েছিল তার প্রতিক্রিয়া বিশ্লেষণের জন্য গণভবনে রাত 10:30টায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের বৈঠক বসে। ওইখানে ওয়াকার ছিল। পতিত প্রধানমন্ত্রী খুনি হাসিনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনীর সেই সভায় খুন গুম জোর জবরদস্তি করে ক্ষমতা আঁকড়ে থাকা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে তাদের পরম ঘনিষ্ঠ সব কয়টা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকা ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এরপর রাত 1টায় কার্যত 5ই আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে জরুরি একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। হয় নাই? ওয়াকার সাহেব রাত জাগা এই সেনা প্রধান সেইখানে বৈশা কঠোর হস্তে লং মার্চ টু ঢাকা দমনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজটা সম্পন্ন করছিলেন। ওয়াকার সাহেব মিছা কথা বলবেন না, আল্লাহর নামে কসম কইরা বলেন এই কাজ আপনি করছিলেন কিনা। আমরা সব জানি। রাজধানীতে ঢোকার 13টা প্রবেশ পথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করিয়া শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই মিটিং এ। এইটা ছিল সেনাবাহিনীকে সরাসরি আন্দোলন মোকাবেলায় না জড়ানোর একটা চতুর পরিকল্পনা। কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল সৈনিকেরা আর শীর্ষ জেনারেলদের বেআইনি আদেশ মাইনা জনগণের বুকে গুলি চালাইতে রাজি না। তারা অসম্মত, তারা অনিচ্ছুক। এবং নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে। কি সেটা? 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে 17 মিনিট ফোনে কথা বলছেন। সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন। দ্বিতীয়ত, আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নামই বলে দিই আপনারা জানেন, আসিফ নজরুল, সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী 2 জন ছাত্রনেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন। 15 বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশখেকো শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।